আন্তপুর, ধারাইদহ, পাউড়া ব্রিজ, ধলা, শেখচিলার, পয়তার পাড়া আর ময়নার প্রান্তর থেকে ভেসে আসা চিৎকার, আর্তনাদ, গোগারির শব্দ আমাকে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে, অপেক্ষায় রাখে, যেন কানে কানে বলে যায় আমরা আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি ঘুচিয়ে মনের আধার কালে সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চাই আমাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। আমি শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম। মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার নিজের জীবন, আর সেই জীবন আমি উৎসর্গ করে দিয়েছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। মরিনি, আমরা কেউ মরিনি। নীল আসমানের সাদা ভেলায় ভেসে চোখ রাখি এই পূর্ণ ভূমিতে, খাই দাই, খেলি বেড়াই, সাঁতার কাটি নিত্যদিন তোমাদেরই সাথে। তখন আমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি। সেই সময় পাঞ্জাবি শাসকদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ বাঙালির দাওয়াতির থেকে উঠার উত্থাল সেই সময়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ৬৯ গণঅভ্যুত্থানের সময় প্রতিটি মিছিল, মিটিং, সভা সমাবেশে আমি ছিলাম। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। সেই দিন ১৯৭১ সাল ২৫শে মার্চ ঠিক সন্ধ্যার একটু পরেই আমি বাড়ি থেকে বের হয়ে
আনসার হোসেন ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে স্কুল মাঠের দিকে রওনা দিয়েছি। ঠিক সেই সময় দ্রুত দাদা দ্রুত। নর্থ বেঙ্গল সুগার মিলে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের পর কত দুদিন হয় বিহারীরা খুব বেপরোয়া হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই বলেছো। পরেশ কাকার অনিলদাদের বাড়িতে হামলা করেছে, টাকা পয়সা সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে, আবার হুমকি দিয়েছে বাড়ি ছাড়া ইন্ডিয়া চলে যেতে। আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভয়ভীত দেখাচ্ছে, মিলিটারি নাকি মাঠে নামবে, তারপর তারা সবাইকে দেখে নেবে। শ্রমিকদের কোথাও পাওয়া যাচ্ছে না, বাড়িতে নেই। আমাদের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল, কোথাও সে নেই। খুব সতর্ক থাকতে হবে আমাদের, আর সবাইকে খুঁজে বের করতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, মুক্তিযুদ্ধ করেই এদেশকে স্বাধীন করতে হবে। জয় বাংলা। এই ফকিন্নির বাচ্চা, পাকিস্তান এত সুন্দর দেশ তোমার পছন্দ হয় না? বাংলাদেশ চাও? জয় বাংলা। শেখ মুজিব বাঙালি, সারা নতুন ঝান্ডা ওড়াও। মিলিটারি নেমেছে, এবার বুঝবি কত ধানের কত চাল। তারা বুঝবে সারা পাকিস্তান ভাঙার শাস্তি কি। আমাদের এলাকায় কোনো আজাদিকে বাঁচতে দেব না। অনল হয়ে গেছে, সব বাঙালিকে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আর সব কথাকে ধরে ধরে জবাই করা হবে। চোর চার মুল্লুক চার, ভোটে জিতলেই হলো। এই মিলিটারির কাছে ভোটের 1 পয়সা মূল্য নেই। বাঙালি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না এবং বাঙালিকে কখনো ক্ষমতায় যেতে দেবে না। বল বল, পাকিস্তান জিন্দাবাদ বল। খুব তাড়াতাড়ি শান্তি কমিটি গঠন হবে, তারপর মিলিটারিকে সাথে নিয়ে সব ফকির নিকট যাও, বাঙালি को কচু কাটা করো শালা। কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন আমাদের লালপুরের নেতা বীরেন সরকার ও এমএনএ আজমুল হক সরকার সহ আরো বেশ কয়েকজন। আমাদের হাতে আর সময় নেই, মুক্তিযোদ্ধাদের তালিকা দ্রুত করে ফেলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে ফেলেছে, নতুন জাতীয় সঙ্গীত নির্ধারণ হয়ে গেছে। বঙ্গবন্ধু ভুট্টো আলোচনা ব্যর্থ হয়েছে, বঙ্গবন্ধুর স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় দেন নাই। নেতাদের নির্দেশনা আছে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে যুদ্ধ করেই দেশকে স্বাধীন করতে হবে। কিন্তু সুশীলদা, আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? এই সবাই মতামত দাও, আসলে আমরা কি যুদ্ধের জন্য এখন প্রস্তুত? আমরা প্রস্তুত। যুদ্ধের জন্য ট্রেনিং নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। নেতাদের কাছ থেকে জেনেছি যে কোনোভাবে সীমান্তের কাছাকাছি পৌঁছতে পারলেই অস্ত্র ট্রেনিং সবই পাওয়া যাবে। তার আগে খুব সাবধানে আমাদের কাজ চালাতে হবে। মিলিটারি এসে পড়ার আগেই আমাদের নিরাপদ স্থানে চলে যেতে হবে। কিন্তু সবিকের কি অবস্থা?
প্রচণ্ড মারধর করেছে, সে হাসপাতালে ভর্তি আছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এরই মধ্যে লালপুর থানায় সংগ্রাম পরিষদ গঠন করেছি। তাছাড়া প্রত্যেকটি ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন করা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন। এরপর শত্রু মুক্ত করতে হবে দেশকে। তার জন্য সশস্ত্র যুদ্ধ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা। আমরা মিলিটারিদের গোপালপুরে কিছুতেই ঢুকতে দেবো না। জীবন হলে মিলিটারি গাড়ি আটকাবো, লাঠি বলে সব রেডি করা আছে। জয় বাংলা! আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা গেরিলাম। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। আমরা ছুটে চলে জীবনের উড়ানতে, আধারের মোটা থেকে আলো ছেড়ে আনতে। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। সূর্যের আলো ঢুকতে পারেনি কেউ, আমাদের মেরে ঠেকানো যাবে কি ভালো জোগাড়ের ঢেউ। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। আমরা ছুটে চলি জীবনের উড়ানতে, আধারের মোটা থেকে আলো ছেড়ে আনতে। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। সূর্যের আলো ঢুকতে পারেনি কেউ, আমাদের মেরে ঠেকানো যাবে কি ভালো জোগাড়ের ঢেউ। আমরা নতুন প্রাণ, তাই স্বাধীনতার গান। আমরা নবীন প্রাণ, তাই শিকল ভাঙার গান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা গেরিলাম। গেরিলাম আমরা গেরিলাম স্বাধীনতার রক্তে রাঙা, আমরা সাগর পাড়ি বিপুরে। বন্ধুরা, পাকিস্তানপন্থীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তারপর থেকেই ঢাকা সহ সারা দেশে মিলিটারি নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা শুরু করেছে। তবে বাঙালিরাও ছেড়ে কথা বলছে না। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে মিলিটারিদের হামলা রুখে দিচ্ছে। আমাদের আরো বেশি তরুণ
দিয়ে শুনুন, আজকে রাতের মধ্যেই গোপালপুর রেলগেটের পশ্চিম দিকে রাস্তা কাটতে হবে, কারণ মিলিটারিরা ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্যার, আমাদের চিনিকলের যেসব খালি ওয়াগানগুলো পড়ে আছে সেগুলো দিয়েই রেল লাইনের উপরে ব্যারিকেড দেওয়া যায়, তাহলে পাকিস্তানিরা ট্রেনে করে আসলেও এই এলাকায় ঢুকতে পারবে না। আমাদের যত কোদাল বেলচা শাবল ডালে আছে এই সমস্ত জিনিস দিয়ে রাস্তা কাটা যাবে স্যার। এই সমস্ত জিনিস আমার দায়িত্বে এনে কাজ সেরে আমার দায়িত্ব আমি জায়গা মতো রেখে দেবো স্যার। চিনিকলের ট্রাকগুলো পাঠিয়ে বনপা থেকে আনসারদেরকে আনা উচিত। সেখানে একদল আনসার বিদ্রোহ করে রাস্তা প্রতিরোধ করে বসে আছে। ঠিক আছে, ট্রাক পাঠানোর ব্যবস্থা করো। যার যখন যে কাজ করা উচিত বলে মনে হবে আমাকে জানিয়ে সেই কাজ করে ফেলবে, সময় নষ্ট করবে না। জয় বাংলা। আঠাশ মার্চ 1971 গ্রামবাসীর সাথে সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায়। থানায় দহ থেকে কাঁচা রাস্তা ধরে গোপালপুরের দিকে 6টি লরি ও একটি জিপ সহ পাকিস্তানি কনভয় গোপালপুর রেলগেটের কাছে আসতেই শুরু হয় যুদ্ধ। পাকিস্তানি মিলিটারি পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষ, ছাত্র জনতা, চিনিকলের কর্মচারী, শ্রমিক, আনসার দল সহ প্রতিরোধ গড়ে তোলে। হতভম্ব পাকিস্তানি সেনা সদস্যরা দলছুট হয়ে যায় অনেকে। তারা তাদের বহর নিয়ে পিছু হটতে বাধ্য হয় এবং যে যেদিকে পারে পালিয়ে যায়। गुली करने का बात समझेगा वजह क्या है। आरोप फौज लगता, आरोप बंदूक बोतल लगेगा तैयार करो। ये सर बिहारी दोस्त ईद मोहम्मद को खबर भेज दो। उसको लश्कर कहा, सारे बंगाल हमको गिन लिया, लेकिन बिहारी कहाँ है। सर ईद मोहम्मद को खबर भेज दिया, लेकिन वो कुछ नहीं कर सकता। सब हालत हमारा नजदीक आ जाएगा, तब उसको फायदा उठा ले लूंगा। सब बनल वाला उठे सर, कोई मुसलमान नहीं है, ये सब भीख मंगा थे। उस लोगों की जीने की कोई फायदा नहीं है सर। মার্চ 1971 ময়না গ্রামে দ্বিতীয় দফায় প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে দলছুট মিলিটারি সদস্য মেজর রাজা আসলাম সহ 3 জনকে আক্ষেপ থেকে ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। এদিকে পিছু হটার সময় পলায়নরত বাকি মিলিটারিরা থেমে থেমে গুলিবর্ষণ করে ভয় দেখাচ্ছে। বহু নিরীহ গ্রামবাসী তাদের গুলিতে নিহত ও আহত হয়। আটক হওয়া 3 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন রেল প্রশাসক। এলাকাবাসী প্রচন্ড বিক্ষুব্ধ অবস্থায় 3 জন পাকিস্তানি মিলিটারিকে গণপিটুনি ও গুলি করে মেরে ফেলে। নিহত 3 জন সৈন্যের একজন ছিলেন মেজর আসলাম। চিনিকলের লেবাররা বেশি বাড়াবাড়ি করছে।
পাকিস্তানি মিলিটারির সাথে যুদ্ধ করবে। আর লেবারদের শুধু দোষ নয়, তাদের উস্কানি তো দিচ্ছে স্বয়ং আজিম সাহেব। আরে বাবা, সরকারের চাকরি করে সরকারের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে ম্যানেজার আজিম। দালাল, ভারতের দালাল, হিন্দুদের দালাল, এই নিমক খারাপের উৎসাহে ফকিনে বাঙালিরা যা ইচ্ছে তাই করছে। এরা ইসলামের দুশ্মন, এরা পাকিস্তানের দুশ্মন। যে কোনো সভায় লালপুরে মিলিটারি ঢুকবে, কেউ ঠেকাতে পারবে। লালপুর শহরে মিলিটারি ঢুকলেই তাদের সঙ্গে দেখা করে পরামর্শটা সেরে নেব। আমাদের লোকের ও বিহারীদেরকে খবর দাও, তারা যেন সতর্ক থাকে, কারণ সময়টা ভালো যাচ্ছে না। লালপুর শহরে মিলিটারি ঢুকলেই ছাপিয়ে পড়বো ও সারা কুত্তা কা বাচ্চা বঙ্গালী ইয়ার মোহাম্মদ, তোমার নেতৃত্বে সুগার মিলের টিপটা যেন রেডি থাকে। আমি যাচ্ছি ওনাদের খানা পিনা আর থাকার বন্দোবস্ত। এদিকে বাসায় গেল রেডি। হ্যাঁ হ্যাঁ, দেশের পরিস্থিতি কি বুঝছেন মাসরাদি ভাই? আর বলবেন না ভাই, দেশের অবস্থা ভালো না। সামনের দিনে যে কি হবে জানি না। ঠিকই বলেছেন, আমাদের ছেলে মেয়েদের জন্য বেশ দুশ্চিন্তা হয়। এই চিনিকল নাকি বোমা মেরে উড়িয়ে দেয়া হবে শুনলাম। মিলিটারিরা এরকমই পরিকল্পনা করছে। বলেন কি? তাহলে তো মিল চালু রাখা ঠিক হবে না। তেমন কিছু ঘটলে তো আমরা সবাই মারা যাব। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মিল ছেড়ে পালালে কেমন হয়? আরে না গুলজার ভাই, আমাদের আসলে বুঝে শুনে কাজ করা উচিত। পাকিস্তানি মিলিটারির মতো এত উন্নত বাহিনীর সাথে লাঠি বল্লম নিয়ে লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু মাসাদি ভাই, পুরো বাঙালি জাতি এবার যেভাবে জেগে উঠেছে তাতে কোনোভাবেই আমাদের জয়যাত্রা কেউ রুখতে পারবে না। সারা দেশে যেভাবে পাকিস্তানি মিলিটারিরা জনগণের হাতে নাজেহাল হচ্ছে তা কিন্তু নজিরবিহীন। আর সেনাবাহিনীর বহু বাঙালি অফিসারই তো বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে, ফলে আমাদের মুক্তি বাহিনীর শক্তি বেড়ে যাচ্ছে বহু গুণ। তাছাড়া সাধারণ জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের গেরিলা যোদ্ধাদের সাহস ও শক্তি যোগাচ্ছে। ভাবি, গেরিলা যোদ্ধারা তো বেশি দিন টিকতে পারবে না। শুনেছি মিলিটারিরা বর্তমানের থেকে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে। আর জনগণও এখন বাস্তবতা বুঝতে পেরে পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। আপনারা একটু সাবধানে থাকবেন। ছোট ছোট দুটো ছেলে, আপনাদের কি দরকার ঝামেলায় জড়ানো? আসি। মার্শাদি ভাইয়ের কথাবার্তা মোটেই সুবিধার লাগছে না। তুমি একটু সাবধানে থেকো। খাবে এসো। আজ সকালে আমাদের নেতাদের সাথে নাটোরের গভর্নর হাউসে গিয়েছিলাম। বড় হুজুরদের হেডকোয়ার্টারে আলিশান পরিবেশ, খানা পিনা আর মিটিং হলো সারাদিন। আহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তা তো বুঝলাম, কিন্তু আসল খবরটা বলো। আসল খবর হলো যে কোনো দিন, যে কোনো মুহূর্তে মিলিটারি গোপালপুর চলে আসবে। নর্থ বেঙ্গল সুগার মিল পুরোপুরি আমাদের দখলে নেওয়া হবে। তারপর আর এদিকে
লোকজনের সঙ্গে দেখা করতে গেছে, সাথে কিছু লড়কি ভি নিয়ে গেছে। ওরা আবার কাল সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসবে। হ্যাঁ, আমাদের লোকজন সব ধীরে ধীরে আবার সাহস ফিরে পাচ্ছে। যারা কিছুদিন আগে লুকিয়ে ফুকিয়ে ছিল, যেমন শেখ খান, মিয়া বক্স খান, আলী মুর্তজা আবার ফিরে এসেছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। চাই বাকি কাজগুলো সেরে ফেলি। তুমি এই বদমাস বাঙালিদের দিকে দূর নজর রাখবে। ঠিক আছে, নজর থাকবে। রাত্রে খাওয়ার পরে এই পুকুর পাড়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। তোমাকে একটা কথা বলবো। বলো। গুলজার ভাইয়ের স্ত্রী ফিরোজা ভাবে সেদিন বলছিলেন আমাদের একটু সাবধানে থাকতে, পারলে মিল ছেড়ে চলে যেতে। ওনারাও নাকি মিল ছেড়ে গ্রামে চলে যাবেন। হ্যাঁ, তা তো ঠিকই। তোমার আর ছেলে মেয়েদের জন্য সেটাই মনে হয় ভালো হবে। কিন্তু ফিরোজা ভাই বলছিলেন মিলের বিহারিরা নাকি কিছু একটা করার ষড়যন্ত্র করছে। মাসাদি ভাইয়ের কথা শুনে ফিরোজা ভাবে সেরকমই মনে হয়েছে। মাসাদি ভাই আর গুলজার ভাইয়ের সম্পর্ক যদিও খুব ভালো, তবুও মাসাদি ভাই নাকি বিহারিদের বিভিন্ন মিটিংয়ে নিয়মিত উপস্থিত থাকেন। তিনি নাকি মিলের ম্যানেজার হতে চান। শোনো, সেনা কর্মকর্তারা আমাকে কথা দিয়েছে, মিল যদি ঠিকঠাক মতো চলে তাহলে তারা মিলের নিরাপত্তা দেবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চালু থাকুক, তারা সেটা চায়। তুমি চিন্তা করো না, আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন আমাদের তাই হবে। স্থানীয় সর্বস্তরের জনসাধারণের প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনাবহর ছত্রভঙ্গ হয়ে যাওয়া এবং মেজর রাজা আসলাম সহ কয়েকজন সেনা অফিসারের মৃত্যুর ঘটনার প্রায় 1 মাস পর ধীরে ধীরে স্বাধীনতা বিরোধীরা আবার সংগঠিত হতে শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ বেঙ্গল সুগার মিলের স্বাধীনতাকামী কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গোপালপুর বাজারের জনসাধারণের উপর নির্মম প্রতিশোধ নেয়ার ষড়যন্ত্র করতে থাকে। 5 মে সকাল 10টা অবাঙালি ফুটবল খেলোয়াড় ঈদ মোহাম্মদ ইদুর ইন্ধন ও পরিকল্পনায় মেজর শেরওয়ানি, ক্যাপ্টেন মোক্তার ও মেজর উইলিয়ামের নেতৃত্বে ঈশ্বরদী থেকে একটি দল গোপালপুর বাজারে আসে। তৎক্ষণাৎ 7 জনকে গুলি করে হত্যা করে। এরপর অতর্কিতভাবে গোপালপুর চিনিকল আক্রমণ করে। চিনিকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লোকজনকে ধরে এনে সারিবদ্ধভাবে দাঁড় করায়, তারপর বসতে বলে, উপর হয়ে শুয়ে পড়তে বলে, অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। করা অবস্থায় পিঠের উপর দিয়ে ডাবল মাছ করতে করতে শারীরিক নির্যাতন করে। আনোয়ারুল আজিমকে ধরে এনে হাঁটু গেড়ে বসতে বলে এবং গালাগালি করতে থাকে। मिलर मालिक कौन है? আমি। तुम पाकिस्तान का दुश्मन को क्यों ट्रक और बंदूक दिया? আমি সেই সময় ছুটিতে ছিলাম, ট্রাক বন্দুক কোনো কিছু আমি দেইনি। ঝুট কে বলতা? সব সব बताओ। আমি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো আমি দেইনি। নেমো খারাপ, বেঈমান, কাত্তার। যদি কোনো অপরাধ করে থাকি আমি একা অপরাধী। চিনিকলের সাধারণ শ্রমিকদের ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ভক্তের কোনো দোষ নেই, তাদেরকে মেরো না। को कोई कसूर नहीं, सब साला सुबी थे, सबको सब मार डालूंगा, सब बंगल को मार डालूंगा। मेजर असलम को कौन मारा है? कौन मारा क्यों? मेजर असलम के আমরা মারিনি। এই মিলের কেউ আসলামকে মারার সাথে জড়িত নয়। মেজর আসলামকে আইন অনুযায়ী থানায় পাঠানো হয়েছিল। এই মিলের কেউ তাকে মারেনি। তোমরা সবাইকে ছেড়ে দাও, ফায়ার করো, ফায়ার। হুজুর, এখানে মেরে জায়গাটা নষ্ট করার দরকার নেই হুজুর, সেই পুকুর আছে। ওকে চলো। রাজা হুজুর তো করবা। बोल जल्दी बोल। लाठी मार को अंदर में काट डालो उसको। बोल मारते हो। জলদি বল। ওখানে অনেক লোক ছিল, এখানকার কেউ ছিল না, এখানকার সারা বসবে। হারাম চালা চোর কা বাচ্চা, ফায়ার করো, ফায়ার।
सब काट दो। पैरेड लगाओ पैरेड। चलो বাহ 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 শাবাশ শাবাশ। এক নদীর বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনবে যারা, সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। তোমাদের কথা কেউ পাবে না, তবু এই বিজয়ীর বীর মুক্তি সেনা তোমাদের কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত ফিরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনবে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। গরম ভাই গরম না তো ইয়ে নাই। গরম তো এত পড়াইছে না গরম ইয়া আল্লাহ, আমার সন্তানদের তুমি হেফাজত করিও। বাবা শাহিন, শামীম, তোমরা মন দিয়ে লেখাপড়া করিও। মায়ের কথা অমান্য করিও না, মায়ের যত্ন নিও। তোমাদেরকে পিতার আদর, স্নেহ, ভালোবাসা কিছুই দিতে পারলাম না, কিন্তু মনে রেখো তোমাদের বাবা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, স্বাধীন মাতৃভূমির জন্য জীবন দান করেছে। তোমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবা। বিদায় 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 পুত্র আমার, বিদায়। বাঁচাও, বাঁচাও।
পানি পানি আহ ও আহ 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 বাঁচাও বাঁচাও পানি পানি जल्दी जल्दी इधर आओ और रसगुल्लों के माटी चबा दो। नहीं नहीं बाबू हमें पारबो ना। ऐसा ना কথা না শুনলে তোকে জবাই করে দেবো। তাড়াতাড়ি রসগুলোকে মাটি চাপা দে, নইলে যে গন্ধ ছড়াবে। ভগবান হে কি করিলে, বাবুদের তো কোনো দোষ ছিল না। বড় সাপ, বড় সাপ, এ কি হয়ে গেল? বড় সাপ, এ কি হয়ে গেল? কি হয়ে গেল? আস্তে 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 খুব আস্তে।
নাটকটা শেষের দিকে আমি আসছি ভাই। দেখেন আমি লাইভ দিচ্ছি, লাইভ দেখেন। আচ্ছা আসছি। এখন ধরে যাও। জোরে যাও, নিয়ে যাও। বাবা সালাম নিন। শহীদ সাগরের কাছে এসে তোমাকে অনেক খুঁজলাম বাবা। সব শেষ ভাই। কি করলে সর্বনাশ। আচ্ছা মেলে বলাইছে, মেলের সাথে লাইন দেওয়ার কথা, কিন্তু ওখান থেকে টানাইতে কষ্ট হয়ে যাবে কম্পিউটার। তুমি বেঁচে থাকতে এখানে আমার সবচেয়ে আনন্দময় দিনগুলো কেটেছে। তোমার কাঁধে চড়ে নাট্যমঞ্চে নাটক দেখতাম, আর সেই মাঠে দাঁড় করিয়ে রাইফেলের আঘাতে তোমার কাঁধের হাড় ভেঙে দিয়েছে ওরা। তোমার কুলে চড়ে যে পুকুরে গোসল করতে নামতাম, সেই পুকুরের পানিতে তোমার শরীরের প্রতিটি রক্তবিন্দু মিশে আছে। সেই নাট্যমঞ্চ এখনো আছে বাবা, গোপাল পুকুর আজও আছে, সবই আছে, শুধু তুমি নেই বাবা। এখন এখন আমার সবকিছু বিষাদ লাগে বাবা, বেঁচে থাকতে ইচ্ছে করে না আমার। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। মা জানতে চেয়েছিল তোমার কবর কোথায় দেয়া হয়েছে, আমি কোনো উত্তর দিতে পারিনি বাবা। পরিচিত কেউ কিচ্ছু বলতে পারেনি বাবা। তোমার কবর তো সারা দেশের মাটিতেই আছে। প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এই বাংলার প্রতিটি ধূলিকণায় তুমি মিশে আছো।